হ্যালো ডিয়ার অল স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে অনেক 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 স্বাগত। তো তোমরা দেখতেই পাচ্ছ যে জিকে ফর অল গভর্নমেন্ট এক্সাম এবং সেট 3, এর আগে সেট 1 এবং সেট 2 হয়েছে। আজকে সেট 3টা নিয়ে তোমাদের সামনে আলোচনা হবে। তো আশা করি প্রত্যেকে দেখতে এবং শুনতে সঠিকভাবে পাচ্ছ। সকলে ক্লাসে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও এবং প্রত্যেকে চেষ্টা করবে যে প্রত্যেকটা এমসিকিউকে উত্তর করার, মানে প্রত্যেকটা এমসিকিউ অ্যাটেন্ড করার চেষ্টা করবে। তা চলো শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দিয়ে। দেখো, প্রথম যে প্রশ্নটা আমাদের সামনে রয়েছে, কার সময়ে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়? দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ, চক্রবর্তী রাজা গোপালাচারী, লর্ড রিপন, লর্ড হেস্টিংস। তো চলো প্রত্যেকে চেষ্টা করো, প্রত্যেকে চেষ্টা করো যে কোনটা আমাদের সঠিক উত্তর হবে। তো আমি তার আগে বলে দিই যে কার সময় ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল। তোমরা অনেকেই জানো 1911 সালে, তাই তো? এবং এই 1911 সালে দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। তার মধ্যে একটা হচ্ছে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল এবং 2 নম্বর হচ্ছে বঙ্গভঙ্গ রদ হয়েছিল এই 1971 সালে। আর এই সময় আর একটা কথা, যেটা এই সময় ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করে, সঠিক উত্তর লর্ড হার্ডিঞ্জ, মানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, লর্ড হার্ডিঞ্জ। ওকে, এবারে আরেকটু কিছু যদি আমরা বলি, আচ্ছা আমরা কি অ্যান্সার কিতে চলে যাব। দেখো এখানে আমরা দেখে নেব যে, আচ্ছা আমরা এটা নিয়ে একটু আলোচনা করে নিই। লর্ড হার্ডিঞ্জের সময়সীমা ছিল 1910 থেকে 1916। তিনি এই সময়ের মধ্যে কিন্তু তিনি ভারতের ভাইসরয় পদে নিযুক্ত ছিলেন এবং তার এই সময়ে, আবারও বলছি, কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয়েছিল, সময়সীমা 1911। এবারে আমরা যেটা জানবো প্রশ্নের নিরিখে, চক্রবর্তী রাজা গোপালাচারী সম্পর্কে, লর্ড রিপন, লর্ড হেস্টিংস সম্পর্কে, তাই তো? দেখি অ্যান্সার কিতে। দেখো, চক্রবর্তী রাজা গোপালাচারী তিনি কি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত ছিলেন। এই চক্রবর্তী রাজা গোপালাচারীর ওপর আরও একটা এমসিকিউ আমরা পাবো, কাজেই খুব ভালো করে এটা দেখে নাও। তোমরা অনেকে জানো অবশ্য যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন কে? চক্রবর্তী রাজা গোপালাচারী। পরের হচ্ছে লর্ড রিপন। লর্ড রিপন কিন্তু মানে তার সময়কাল থেকে ভারতের প্রথম জনগণনা শুরু হয়েছিল। কার সময়ে? লর্ড রিপনের সময়ে। 3 নম্বর হচ্ছে লর্ড হেস্টিংস, যেটাও খুব গুরুত্বপূর্ণ। 1813 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল পদে নিযুক্ত হয়েছিলেন কে? লর্ড হেস্টিংস, তাই তো? আর যেটা আমরা এখানে পেলাম যে লর্ড হার্ডিঞ্জ, যার সময়সীমা ছিল 1910 থেকে 1916, তিনি সেই সময়ের মধ্যে সেই সময় আর কি তিনি ভারতের ভাইসরয় পদে নিযুক্ত ছিলেন এবং তার সময় এই মানে ভারতের রাজধানীটা দিল্লিতে স্থানান্তরিত হয়। ক্লিয়ার? পরের প্রশ্নটা চলো দেখে নিই। ভারতীয় ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? এটা তো অনেকেই জানে, এটা তো সঠিক উত্তর দিতেই হবে সবার। ভারতীয় ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? কেশবচন্দ্র সেন, আত্মরাম পাণ্ডুরঙ্গ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, না বোম্বাই অ্যাসোসিয়েশন? চলো সকলে চেষ্টা করতে হবে, সকলে কমেন্ট সেকশনে উত্তর করো, কি হবে আমাদের সঠিক উত্তর? একেবারেই সঠিক। ভারতীয় ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন কেশবচন্দ্র সেন। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, কেশবচন্দ্র সেন, 1865। ক্লিয়ার? এবারে অনেক সময় আমরা দেখেছি অনেক জায়গায় যে ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়, সেই সম্পর্কে দেখেছিলাম যে একেশ্বরবাদে বিশ্বাসী। কিন্তু এই প্রসঙ্গে আমরা ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠা, যেটা 1865 সালে
সময়সূচিটা উল্লেখ করে দেওয়া হয়েছে, এটা হবে কেশবচন্দ্র সেন। আর আত্মরাম পাণ্ডুরঙ্গ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বোম্বাই অ্যাসোসিয়েশন সম্পর্কে আমরা কি পয়েন্টে দেখে নেব। দেখো, আত্মরাম পাণ্ডুরঙ্গ, প্রার্থনা সমাজ মহাদেব গোবিন্দ রানাডে ও আত্মরাম পাণ্ডুরঙ্গ কি 1867 সালে। ঠিক আছে, মানে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা আর কি, এক কথায় প্রার্থনা সমাজ কে কে প্রতিষ্ঠা করেন? মহাদেব গোবিন্দ রানাডে ও আত্মরাম পাণ্ডুরঙ্গ 1867 সালে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের অবদানটা কি রয়েছে? ভারত সভা প্রতিষ্ঠা করেন 1876 সালে কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এবং আমাদের এখানে আমাদের এখানে বোম্বাই অ্যাসোসিয়েশন, তাই তো, বোম্বাই অ্যাসোসিয়েশনটা প্রতিষ্ঠা করেন দাদাভাই নৌরোজি 1852 সালে। বোম্বাই অ্যাসোসিয়েশন দাদাভাই নৌরোজি 1852 সালে। ওকে, নেক্সট, পরের প্রশ্ন দেখো, পশ্চিম মেদিনীপুর জেলার আরবাড়ি অঞ্চল, যেটা যৌথ বন ব্যবস্থাপনার জন্য 1992 সালে কোনো আন্তর্জাতিক পুরস্কার পায় কে? সেটা ম্যাক্সেস, জেপল গেট্টি, বুকার না পুলিৎজার? বলো, যার যেটা মনে হচ্ছে সে সেটা উত্তর করো। যার যেটা মনে হচ্ছে সে সেটাই উত্তর করবে। সকলে বলো। আচ্ছা, এবার আমি বলি, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জেপল গেট্টি। জেপল গেট্টি, যারা অপশন বি করেছো একেবারেই সঠিক। পশ্চিম মেদিনীপুর জেলার আরবাড়ি অঞ্চলে যৌথ বন ব্যবস্থাপনার আন্তর্জাতিক পুরস্কার পায় জেপল গেট্টি। ওকে, 1992। পরের প্রশ্ন, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 বলা হয়েছে, পশ্চিমবঙ্গের কোথায় বায়োটেকনোলজি পার্ক হচ্ছে? পূর্ব মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর না পুরুলিয়া? বলো, বায়োটেকনোলজি পার্ক কোথায় হচ্ছে? সকলে একটু চেষ্টা করো। আর তার সঙ্গে কমেন্টে তোমরা বায়োটেকনোলজি বলতে কি বোঝায় সেটা যদি কারো জানা থাকে তাহলে সেটাও কিন্তু তোমরা বলতে পারো। পশ্চিমবঙ্গের কোথায় বায়োটেকনোলজি পার্ক হচ্ছে? এটা অ্যাকচুয়ালি হচ্ছে জৈব প্রযুক্তির একটা বিশেষ জৈব প্রযুক্তি এবং এর পরিধিটা প্রচার করাই ছিল এর উদ্দেশ্য। ঠিক আছে, বায়োটেকনোলজি পার্কের। তো এটা পশ্চিমবঙ্গের হচ্ছে অপশন সি, পশ্চিম মেদিনীপুর। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, পশ্চিম মেদিনীপুর। ওকে, যেখানে বায়োটেকনোলজি পার্ক হচ্ছে জৈব প্রযুক্তির পরিধিটা বিস্তার করানোর উদ্দেশ্যে। নেক্সট হচ্ছে, বলো সবাই যে এটা দেখো, যে ভারতের জাতীয় পতাকার সাদা অংশের ওপর যে চক্রটি আছে সেটা কিসের প্রতিকৃতি স্বরূপ? বল্লাল সেনের ধর্মচক্রের, লক্ষণ সেনের ধর্মচক্রের, অশোকের ধর্মচক্রের, ধর্মপালের ধর্মচক্রের? আমরা সকলেই জানি যে আমাদের পতাকার সাদা অংশের ওপরে যে চক্রটা রয়েছে সেই চক্রটা হচ্ছে অশোক স্তম্ভ, যেটা অশোক চক্র বলে থাকি, অশোক চক্র। তো সেই অশোক চক্রটি কিসের প্রতিকৃতি স্বরূপ? কার ধর্মচক্রের? তাই না, অনেক রাজারাই তো রাজত্ব করে গেছেন। তো এখানে বল্লাল সেনের ধর্মচক্রের, লক্ষণ সেনের ধর্মচক্রের, অশোকের ধর্মচক্রের, ধর্মপালের ধর্মচক্রের? সকলে বলো, সকলের বলতে হবে। যার যেটা মনে হচ্ছে সে সেটাই বলো। যার যেটা মনে হচ্ছে সে সেটাই বলো। একেবারেই অনেকেই সঠিক উত্তর হয়তো করেছো। অপশন সি, অশোকের ধর্মচক্র। অপশন সি ইজ দ্য
রাইট আনসার। ক্লিয়ার? অশোকের ধর্মচক্র, সেই সময় থেকেই কিন্তু পতাকার ওই সাদা অংশের ওপরে আমাদের অশোক চক্রটা রয়েছে। নেক্সট, পরের প্রশ্ন দেখো, এটা একটু মন দিয়ে দেখবে এবং একটু ভেবে উত্তর দেবে প্রত্যেকে, যে অলিম্পিক যে গেমস আমাদের রয়েছে সেই গেমসের প্রতীকের 5টি রিং এর মধ্যে, 5টি রিং বা রং, এই 5টি রিং বা রঙের মধ্যে নীল রিংটি কোন মহাদেশকে সূচিত করে? অলিম্পিক গেমসের প্রতীকের 5টি রিংয়ের মধ্যে নীল রিংটি কোন মহাদেশকে সূচিত করে? ইউরোপ, এশিয়া, আমেরিকা না আফ্রিকা? বলো, প্রত্যেকের চেষ্টা করতে হবে, প্রত্যেকের। বলো দেখি, সকলের কিন্তু উত্তর চাই, যার যেটা মনে হচ্ছে সে সেটাই করো, যার যেটা মনে হচ্ছে। আচ্ছা, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অপশন এ। ওকে, অলিম্পিক গেমসের প্রতীকের 5টি রঙের মধ্যে নীল রিংটি ইউরোপকে সূচিত করে। কাকে? ইউরোপকে সূচিত করে। এবারে আমরা দেখে নেব বাকি যে দেশগুলো রয়েছে, এশিয়া মহাদেশ, আমেরিকা, আফ্রিকা, এই দেশগুলোর কোন রং সূচিত করে। ওকে, চলো দেখে নিই। অন্য রঙগুলির মধ্যে হলুদ হচ্ছে এশিয়া, এটা খুব মনে রাখতে হবে এগুলো। হলুদ হচ্ছে এশিয়া, কালো হচ্ছে আফ্রিকা, লাল হচ্ছে আমেরিকা এবং সবুজ হচ্ছে অস্ট্রেলিয়া। ওকে, তাহলে গেমসের প্রতীকের নীল রংটি সূচিত করে ইউরোপকে, হলুদ এশিয়া, আবারও বলছি, কালো আফ্রিকা, লাল আমেরিকা এবং সবুজ অস্ট্রেলিয়া। ক্লিয়ার? নেক্সট হচ্ছে, দেখো পরের প্রশ্ন, বিশপ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? বিলিয়ার্ড, ব্রিজ, গলফ না দাবা? বিশপ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? বিশপ, সাধারণত আমরা বিশপকে একটা কোনো একজন ব্যক্তির নাম হিসাবে এতদিন পড়ে এসেছি, তাই না? কোনো একজন ব্যক্তি বিশেষের নাম বা কিছু, কিন্তু এটা একটা খেলার সঙ্গে যুক্ত। সেটা কোন খেলা, নামটি, শব্দটি? চলো সকলে বলো। একেবারেই সঠিক উত্তর দিয়েছো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দাবা। অপশন ডি, দাবা ইজ দ্য রাইট অ্যান্সার। মনে থাকবে তো? তাহলে বিশপ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? দাবা। এর আগের দিনও তোমাদের আমি এরকম কিছু প্রশ্ন করিয়েছিলাম যে কোন শব্দ, কীরকম ধরনের শব্দ কীরকম স্থানের সঙ্গে সম্পর্কযুক্ত, তাই না? তো এটাও একটা সেরকম প্রশ্ন। নেক্সট, মানে ওগুলো সেট 1 সেট 2-তে এরকম কিছু প্রশ্ন ছিল। পরের প্রশ্নটা দেখো কি বলেছে, এটাও কিন্তু খুব মন দিয়ে পড়ে উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। নিচের বাঁধ প্রকল্পগুলির মধ্যে কোনটি সঠিক নদীর ওপর নির্মিত নয়? আবারও বলছি, যে বাঁধ প্রকল্পগুলো রয়েছে আমরা জানি যে এইগুলো প্রত্যেকটাই মানে যে কোনো এক্সামের জন্য কিন্তু এগুলো আমাদের প্রকল্প, কোন নদীর ওপর কোন বাঁধ রয়েছে, এগুলো কিন্তু আমাদের পড়তে হবে যে কোনো পরীক্ষার জন্যই। তো এবারে এই এমসিকিউটা থেকে আমরা 4টে তথ্য জানতে পারবো। এবার 4টে যে অপশন রয়েছে তার মধ্যে একটা অপশন ভুল রয়েছে, সেটা কোনটা সেটাই তোমাকে খুঁজে বার করতে হবে। তো নিচের বাঁধগুলির মধ্যে কোনটি সঠিক নদীর ওপর নির্মিত নয়? আবারও বলছি, নয়। ঠিক আছে, নয়। এবারে দেখো, গণ্ডক প্রকল্প, গোদাবরী, হীরাকুদ বাঁধ, মহানদী, উকাই পরিকল্পনা, তাপি নদী, ভাকরা নাঙ্গাল পরিকল্পনা, শতদ্র নদী। বলো বলো, সকলের চেষ্টা করতে হবে, বলো।
কোনটা ভুল বলে তোমাদের মনে হচ্ছে একটু চেষ্টা করো। আচ্ছা, অনেকেই সঠিক উত্তর দিয়ে ফেলেছো, হয়তো দিয়ে ফেলেছো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। অপশন এ ইজ দ্য রাইট আনসার। এবারে কেন আমি একটু বলে দিই। দেখো, হীরাকুদ বাঁধ, প্রথমেই আমি আগে সঠিকগুলো দিয়েই শুরু করি। হীরাকুদ বাঁধ মহানদীর ওপর দিয়ে কিন্তু বাঁধটা দেওয়া হয়েছে, মহানদীর ওপরে। নেক্সট হচ্ছে উকাই পরিকল্পনা। উকাই পরিকল্পনাটাও কিন্তু তাপি নদীর ওপরেই করা হয়েছে, তাপি নদীর। আর ভাকরা নাঙ্গাল পরিকল্পনা, যেটা খুব গুরুত্বপূর্ণ এবং মনে রাখতেই হয়, সেটা কিন্তু শতদ্রু নদীর ওপরে, তাই তো? ভাকরা নাঙ্গাল পরিকল্পনাটাও শতদ্রু নদীর ওপরে। তাহলে গণ্ডক পরিকল্পনাটা গোদাবরী, এটা ভুলটা কোথায়? গণ্ডক প্রকল্প কিন্তু গোদাবরীর ওপর নয়, গোদাবরীর ওপর সম্ভবত রয়েছে পোলাভারাম নদী, পোলাভারাম প্রকল্প। তো ওটা কিন্তু রয়েছে অন্ধ্রপ্রদেশে। কোথায়? অন্ধ্রপ্রদেশে গোদাবরীর ওপরে রয়েছে পোলাভারাম। ক্লিয়ার? তাহলে গণ্ডক প্রকল্প নয়। নেক্সট, মানে নয় বলেছে, বাকিগুলো সব ঠিক আছে। পরের প্রশ্ন আমরা দেখে নেব যে ভারতের শেষ বড়লাট কে? ভারতের শেষ বড়লাট কে? জি.ভি. মভলঙ্কার, বল্লভভাই প্যাটেল, চক্রবর্তী রাজা গোপালাচারী, জওহরলাল নেহেরু। চলো, আমি কিন্তু প্রথম প্রশ্নটা যখন করিয়েছিলাম তখনই কিন্তু আমি বলেছিলাম যে ওরকম আর একটা প্রশ্ন আসতে চলেছে। তো এবারে বলো, ভারতের শেষ বড়লাট কে? ভারতের শেষ বড়লাট কে? প্রথম প্রশ্নের সঙ্গে কিন্তু একটু মিল আছে। আচ্ছা, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, চক্রবর্তী রাজা গোপালাচারী। বলেছিলাম না প্রথম প্রশ্নটা, ভারতের শেষ বড়লাট হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী। কি পয়েন্টে দেখে নিই একটু। আমি আবারও বলছি যে আমার যে জিকে সেটগুলো তোমাদের সামনে গেল, কিছু প্রবলেম তো রয়েইছে, মানে টেকনিক্যাল ইস্যু, যার জন্য আমি একবারেই মানে লিখে করাতে পারছি না। আশা করি সমস্যাটা আগামীকালের মধ্যে ঠিক হয়ে যাবে। পরের ক্লাসগুলো আমি লিখে করাতে পারবো। নেক্সট চলো, 1948 খ্রিস্টাব্দের জুন মাসে লর্ড মাউন্টব্যাটেনের কার্যকাল সমাপ্ত হয়। তাহলে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে পাচ্ছি। কি সেটা? 1948 খ্রিস্টাব্দের জুন মাসে লর্ড মাউন্টব্যাটেনের কাজ সমাপ্ত হয়ে গেল, তার কার্যকাল শেষ। এবারে শুরু হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারীর সময়কাল, তাই না? তো এবারে 1948-এর পরে, তার মানে 1948-এর পরে, জুন মাসের পরে, জুলাই থেকে চক্রবর্তী রাজা গোপালাচারী পরবর্তী বড়লাট নিযুক্ত হন। তিনি 1948 খ্রিস্টাব্দের জুন মাস থেকে 1950 খ্রিস্টাব্দের জানুয়ারি মাস পর্যন্ত ভারতের বড়লাট হিসাবে কাজ করেন। তিনি ভারতের শেষ বড়লাট, মনে থাকবে। তাহলে ভারতের শেষ বড়লাটকে চক্রবর্তী রাজা গোপালাচারী। সময়কাল কি? 1948 খ্রিস্টাব্দের জুন মাস থেকে 1950 খ্রিস্টাব্দের জানুয়ারি মাস পর্যন্ত তার সময়সীমা রয়েছে, কার্যকালটা রয়েছে। ওকে, নেক্সট, ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুশিক বলে অভিহিত করে? শায়েস্তা খাঁকে, শিবাজিকে, মীর জুমলাকে, এদের কাউকে নন। ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুশিক বলে অভিহিত করেন? বলো, এটা তো সবাই জানে, বলো। এটা তো সবাই জানে যে ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুশিক বলে অভিহিত করে। ওকে, আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। অপশন বি ইজ দ্য রাইট আনসার, শিবাজিকে। শিবাজিকে পার্বত্য মুশিক বলে অভিহিত করেন ঔরঙ্গজেব। এবং ঔরঙ্গজেবের সম্পর্কে যদি আমরা কিছু জানি, তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক প্রকৃতির একজন মানুষ। এবং কোনো মানে যাই হোক,
তো তিনি পার্বত্য মুশিক বলে অভিহিত করেন শিবাজিকে, ঠিক আছে, এবং তার বাবার নামও আমরা জানি। নেক্সট হচ্ছে পরের প্রশ্ন, যেটা তুতিকোরিনের সঙ্গে কোন শিল্প সংশ্লিষ্ট? ইঞ্জিনিয়ারিং, লৌহ ইস্পাত, ভারী জল প্রকল্প, না এর কোনোটিই নয়? এরকম প্রশ্ন কিন্তু আমরা আমাদের সেট 1 এবং সেট 2 দুটোতেই করেছি। সেট 1 সেট 2 দুটোতেই করেছি, যে কোনো স্থান বা কোনো কিছুর সঙ্গে আমাদের শিল্পর যে সম্পর্ক, তো সেরকম একটা প্রশ্ন। সকলে যার যেটা মনে হচ্ছে সে সেটা উত্তর করবে, প্রত্যেকে একেবারে। তুতিকোরিনের সঙ্গে কোন শিল্প সংশ্লিষ্ট? অবশ্যই ভারী জল প্রকল্প। ভারী জল প্রকল্প তুতিকোরিনের সঙ্গে শিল্প সংশ্লিষ্ট, অপশন সি। আর আমরা লৌহ ইস্পাতের সঙ্গে কোনো একটা স্থানের নাম বলেছিলাম, মনে আছে কারোর? সেট 2 বা সেট 1-এ বলেছিলাম লৌহ ইস্পাতের সঙ্গে কোন মানে লৌহ ইস্পাত তো অবশ্যই একটা শিল্প, তো সেটার সঙ্গে কোন স্থানের সম্পর্ক রয়েছে? একেবারে জামশেদপুর বলেছিলাম এটা। নেক্সট হচ্ছে, আচ্ছা, বৃহত্তর ভারত নামে পরিচিত উত্তর পশ্চিম এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ পশ্চিম এশিয়া, উত্তর পূর্ব এশিয়া, বলো কুইক। বৃহত্তর ভারত নামে পরিচিত, বলো এবার কোনটা মনে হচ্ছে তোমাদের? কোনটা মনে হচ্ছে তোমাদের? আচ্ছা, ঠিক আছে, এটা সঠিক উত্তর দিয়ে দিয়েছে অলরেডি। আমাদের সঠিক উত্তর হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া। অপশন বি ইজ দ্য রাইট আনসার, একেবারে অপশন বি। ওকে, নেক্সট এবারে বলো, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? বীরবলকে, জয়নাল আবেদিনকে, হুসেন শাহকে, না জাহাঙ্গীরকে? কাশ্মীরের আকবর কাকে বলা হয়? সকলে চেষ্টা করো, এটা আন্দাজে হোক, জেনে মানে না জেনে যা করেই হোক, এটার উত্তর প্রত্যেকে দাও, যে কাশ্মীরের আকবর কাকে বলা হয়? আচ্ছা, এটার সঠিক উত্তর হয়ে যাবে চোখ বন্ধ করে জয়নাল আবেদিনকে। জয়নাল আবেদিনকে কাশ্মীরের আকবর বলে অভিহিত করা হয়। তবে এই জয়নাল আবেদিন সম্পর্কে যদি আমরা অল্প কিছু জানি, তিনি 1971 সালে সম্ভবত বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন, এবং যে নেতৃত্ব দিয়েছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন কিন্তু এই জয়নাল আবেদিন। ক্লিয়ার? এবারে আজকের একটা শেষ প্রশ্ন বলা চলে, যে আজাদ হিন্দ ফৌজের মূল মন্ত্র কি? এটা যদিও পাশে হোমওয়ার্কে দিয়ে রেখেছি, তাও আমি তোমাদের অপশনগুলো একটু করে বলতে চাই, যে আজাদ হিন্দ ফৌজের মূল মন্ত্রর মধ্যে তুমি কোনটা নেবে। খুব ভালো করে শোনো, তারপরে উত্তর দেবে এটা প্রত্যেকে। ওকে, একতা, সততা ও অব্যাহতি, না একতা, বিশ্বাস ও বলিদান, না একতা, বিশ্বাস ও সততা, না বলিদান, একতা ও লড়াই? কোনটা তোমাদের সঠিক উত্তর হবে বলে মনে হচ্ছে? বলো, জলদি বলো, জলদি বলো। আজাদ হিন্দ ফৌজের মূল মন্ত্র কি? আচ্ছা, এবার আমি বলি, একতা, বিশ্বাস ও বলিদান হচ্ছে আমাদের আজাদ হিন্দ ফৌজের মূল মন্ত্র। ওকে, তো আজকে আমাদের জিকের সেশনটা এইটুকুই হলো। তোমাদেরকে সকলকেই বলে রাখছি, যদি কোনো প্রশ্ন নিয়ে তোমাদের কোনো ডাউট থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে,
এবং প্রত্যেকটা প্রশ্ন তোমরা চেষ্টা করবে কে কতটা পাচ্ছ সেটা দেখবে। দেখো আমার মনে হয় এমসিকিউ ক্লাসের একটা উদ্দেশ্য হচ্ছে নিজেদের পজিশনটাকে জাজ করা, মানে আমি কোন জায়গাতে দাঁড়িয়ে আছি, আমাকে আর কতটা ভালো করে পড়তে হবে, বা আর কতটা পড়লে আমি সেই লক্ষ্যে পৌঁছতে পারবো, সেই জায়গাতে যেতে পারবো। তো এই জায়গাগুলো ঠিক করার জন্যই আমার মনে হয় এক একটা এমসিকিউ ক্লাস দেওয়া দরকার। ডিটেলস ক্লাস তো তোমরা পাচ্ছই বা পেয়ে থাকো, এমসিকিউ ক্লাসের একটা মূল বিষয় কিন্তু এটা। তো সেই জন্য আমি বলবো যে প্রত্যেকে এমসিকিউগুলোকে অ্যাটেন্ড করো, দেখো কি কতটা পারছো, আরও কতটা পড়বে, নিজের জায়গাটা, তাই না? তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই সবাইকে।